কারণ এই ভূখণ্ডে বাঙালি যারা আছেন তারা এসেছেন 4000 বছর আগে, আর চাকমা, মগ, মুরং যারাই বলেন এদের আগমনের ইতিহাস 300 থেকে 400 বছর আগে। এখন 400 বছর আগে যে এসছে তাকে যদি আমি আদিবাসী বলি, তাহলে 4000 বছর আগে যে এসছে তাকে আমি কি বলবো? এটা মেনে নেওয়ার অর্থ হলো 1989 সালে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাকে 1000 বছরের বাঙালির ঐতিহ্য বলে চালিয়ে দেওয়ার মতো ব্যাপার হবে যদি আমরা 300 বছর আগে আসা মানুষদেরকে আদিবাসী বলি এই ভূখণ্ডের জন্য। সুতরাং এটা আদিবাসী তারা না। কিন্তু এখন কেন এই বিতর্কটা আসছে? এটার পিছনে অনেক ভূ রাজনৈতিক কারণ আছে। এইটা আমাদের মাননীয় রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি যারা এখানে আছেন, রাজনীতিবিদ সবার এটা বোঝা দরকার। কারণ বাংলাদেশের 1/10 ভূখণ্ডের নাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এবং এটা ভৌগোলিক, সামরিক এবং সম্পদের দিক থেকে কতটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই জায়গায় এই আদিবাসী শব্দটা টেনে আনার চেষ্টা করছে। কারণ জাতিসংঘের স্বীকৃত যে কনভেনশন আইএলও, যেটা কনভেনশন, যেটা আইএলও কনভেনশন 169 এবং 2007 সালের যেটা রেগুলেশন যেটা বলছে, ওদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপরে আপনি আপনার রাষ্ট্রের অধিকার হারাবেন। কারণ আদিবাসী হিসেবে তখন জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী ভূখণ্ডের উপরে, সম্পদের উপরে, সামরিক বাহিনী তাদের সবকিছু নিজস্ব হবে। তার মানে বাংলাদেশের এই 1/10 ভূখণ্ড আপনাকে ছেড়ে দিতে হবে। এই বিষয়টা এত সিম্পল না। সুতরাং আমাদের রাজনীতিবিদদের এই বিষয়টা ভালো মতো উপলব্ধি করা দরকার। আমি কেন কথা বলছি, 2007 সালে আমি নিজে বাদী হয়ে হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন করেছিলাম। ওই রিট পিটিশনের একটা আদেশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা প্রথমবারের মতো ভোটার হয়েছিলেন। কারণ ভোটার হওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের শর্ত হচ্ছে স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হওয়ার শর্ত দীর্ঘদিন বাস করলেই হবে না, ওইখানে তার নিজস্ব জমি থাকতে হবে। আর জমি থাকতে হলে আপনি জমি কেনার পারমিশন পাবেন না বাঙালি হলে, যদি না তাদের হেডম্যানরা আপনাকে পারমিশন না দেয়। আর হেডম্যানরা সবাই হচ্ছে নৃগোষ্ঠীর মানুষ, তারা কখনোই সাধারণ বাঙালিকে জমি কেনার পারমিশন দেয় না। এই যে ইতিহাস, যে কারণে ওই রিট পিটিশনে প্রথমবারের মতো অর্ডার নিয়ে পার্বত্য চট্টগ্রামের 111 গভর্নমেন্টের পরে যে 2008 সালে নির্বাচন হয়েছিল, সেখানে প্রথমবারের মতো বাঙালিরা সেখানে ভোটার হন। ওইখান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করছিল আওয়ামী লীগ সরকার এসে। ওই রিট পিটিশনে আমি ইনজাংশন নিয়েছিলাম সেনা ক্যাম্প যাতে প্রত্যাহার করা না যায়। এবং দেখেন পরবর্তীতে সেই মামলা শুনানি হয়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ আইন 1998, যেটার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটা নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় স্টেট উইদিন দ্য স্টেট। সেটা প্রধান হচ্ছে সন্তুর লারমা। তার নিজস্ব পুলিশ মোতায়েনের অধিকার আছে, ইনকাম ট্যাক্স নেওয়ার অধিকার আছে, এবং আঞ্চলিক পরিষদে সবাই হচ্ছে উপজাতি, 1-2 জন বাঙালি থাকতে পারে। এবং শুধুমাত্র আঞ্চলিক পরিষদ নয়, সেই সময় 92 সালে শান্তি চুক্তির আন্ডারে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় প্রচলিত 3টা আইন, মানে পার্বত্য রাঙ্গামাটি জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, বান্দরবান জেলার স্থানীয় সরকার পরিষদ আইন এবং রাঙ্গামাটি জেলা পার্বত্য স্থানীয় সরকার পরিষদ আইন, 3টি আইনে নেসেসারি অ্যামেন্ডমেন্ট এনে সেইখানে ওই যে উপজাতি যারা আছেন তাদেরকে বাঙালিদের উপরে, নাগরিকদের যে অনেক বেশি অধিকার দেওয়া হলো, এবং তারা ওখানে বাঙালিরা 3য় শ্রেণীর নাগরিকে পরিণত হলো। যে কারণে হাইকোর্ট ডিভিশন রায় দিলেন, আজকে চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদের যখন উনি হাইকোর্ট ডিভিশনে ছিলেন, তিনি রায় দিয়ে এই আঞ্চলিক পরিষদের পুরো জিনিসটাকে বাতিল বলে ঘোষণা করলেন। এবং 3টি আঞ্চলিক স্থানীয় সরকার পরিষদ আইনের যে ধারাগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছিল সেগুলোকে অবৈধ ঘোষণা করলেন। সেই সময় থেকে গভর্নমেন্ট আপিল করলো, আজ পর্যন্ত আপিলের নিষ্পত্তি হয় নাই। কারণ হচ্ছে মাঝখানে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, তিনি কিছু অপকর্ম করে যান। তিনি আরেকটা মামলা, যে হিল ট্রাক্স রেগুলেশনের কথা বলা হলো, এগুলো আইনি কিছু বিষয় আছে। হিল ট্রাক্স রেগুলেশন 1900, ইট ইজ এ ডেড ল। এটা ব্রিটিশ আমলের ল। তখন পার্বত্য চট্টগ্রামের স্ট্যাটাস ছিল এক্সক্লুডেড এরিয়া। পার্বত্য চট্টগ্রামে অনেক কাহিনী আছে, এক্সক্লুডেড এরিয়া, নন রেগুলেটেড এরিয়া, তারপরে হচ্ছে উপজাতীয় এরিয়া, ট্রাইবাল এরিয়া, এগুলো নাম ছিল। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশের যে ভূখণ্ডগুলো পাকিস্তান বলে স্বীকৃতি ছিল সবগুলো বাংলাদেশের টেরিটরির অখণ্ড অংশ। সুতরাং এই 1900 সালের আইন এখানে আর চলবে না।